স্যার, সমস্ত ব্যবস্থা হয়ে গিয়েছে। আমাদের শুধুমাত্র 2 ঘন্টার সময় প্রয়োজন। আমাদের প্রত্যেকটা টার্গেট ডিফাইন্ড। আজ রাত ঠিক 12টা থেকে 2টোর মধ্যে আমাদের প্রত্যেকটা টার্গেটে অ্যাটাক হবে। সব কিছু ব্যবস্থা হয়ে গিয়েছে। আর শিওর? হ্যাঁ স্যার, একদম শিওর। প্রত্যেকটা টার্গেট আমাদের গান পয়েন্টে। রাত্রি ঠিক 2টো বাজার আগেই এই 1.5 কোটি টাকা সকলের চোখের সামনে থেকে ভ্যানিশ হয়ে যাবে। আর কেউ সেই টাকার টিকিটাও আর কোনো দিন খুঁজে পাবে না। ভেরি গুড ইয়াং লেডি, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। আমি আপনাকে ঠিক রাত 2টোর সময় ফোন করছি। হ্যালো হ্যালো ডিসোজা, তুমি রেডি তো? ঠিক রাত 2টোর সময় আমাকে এক ইয়াং লেডি ফোন করে একটা ইনফরমেশন দেবে। আর ঠিক রাত 2:05 বুঝতে পারছো তো? আমি এই কাজের জন্য কোনো সাক্ষীকে জীবিত রাখতে চাই না, কাউকেই না। ইয়েস স্যার, গট ইউর পয়েন্ট। আই উইল কিল দ্যাট ইয়াং লেডি অন টাইম। ঠিক বলেছ। তোমাকে আমি এই জন্যই এতটা ভরসা করি। মেয়েটি আমার ব্যাপারে অনেক কিছু জেনে ফেলেছে। ওকে আর বাঁচিয়ে রাখা নিরাপদ নয়। ইয়েস স্যার। নমস্কার, আমি এবং গপ্পু চ্যানেল থেকে সৌভিক। আজ আপনারা শুনবেন লেখক শিবাঙ্গনের কলমে আবির এবং জয় সিরিজের গল্প ছায়া মানুষ। তবে গল্প শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে আরও এরকম গল্প শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে ভুলবেন না। আর এখন সাবস্ক্রাইবের পাশাপাশি আপনি আমাদের ভিডিওতে হাইপও করতে পারবেন। কমেন্ট সেকশনটাকে বাঁ দিকে সোয়াইপ করলে আপনি পেয়ে যাবেন হাইপ অপশনটি। সপ্তাহে সর্বোচ্চ 3 বার আপনি আমাদের হাইপ করতে পারেন। তাই গল্পটি ভালো লেগে থাকলে হাইপ করে গল্পটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের সাহায্য করুন। আবির এবং জয় সিরিজের অন্যান্য গল্পগুলো না শুনে থাকলে এই গল্পটা শেষ করে অবশ্যই সেগুলো শুনে দেখতে পারেন। লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের গল্পের গল্প পাঠে এবং জয়ের চরিত্রে আমি সৌভিক, আবিরের চরিত্রে সৌমদীপ। শুরু হচ্ছে লেখক শিবাঙ্গনের কলমে আবির এবং জয় সিরিজের গল্প ছায়া মানুষ। কদিন ধরে নিম্নচাপের একটা মন খারাপ করা বৃষ্টি কেমন যেন অলস করে দিয়েছে। খুব কাজের প্রয়োজনীয়তা না থাকলে বাড়ি থেকে বের হতে আর ইচ্ছে করে না। আগে যেমন কারণে অকারণে পাড়ার মোড়ের দোকানে গিয়ে জুটতাম, এখন এই বৃষ্টি ভেজা মরশুমে আর সে ইচ্ছে করে না আমার। সারাদিনের কাজগুলো জমিয়ে একবার বেরিয়ে সব কিছু একসাথে মিটিয়ে বাড়ি ফিরে আসতে পারলেই ভালো লাগে। বৃষ্টিটা একটু কমেছে দেখে সেই মতোই কয়েকটা কাজ হাতে নিয়ে সন্ধ্যের পর একবার বেরিয়েছিলাম। কয়েকটা কাগজ জেরক্স করানো, কয়েকটা অত্যাবশ্যক ওষুধ কেনা আর একটা পেনের রিফিল বদলানোর ছিল। আর কাজগুলো মিটিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ করেই আবার বৃষ্টি নামলো। তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি ঢুকছিলাম আমি, আর ঠিক সেই মুহূর্তে পেছন থেকে কে যেন আমাকে ডাক দিল বলে মনে হলো। বলছি দাদা, শুনছেন? আমি পেছন থেকে ডাকটা শুনতে পেয়েছিলাম, আর সেই মতোই থমকে দাঁড়াতেই সে ভদ্রলোক আবারও বললেন, হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছি, একটু দাঁড়ান না প্লিজ। কি আর করি, ভদ্রলোককে দেখে আমার এই এলাকার মানুষ বলে মনে হলো না। তবুও এই বৃষ্টির মধ্যে কেউ যখন আমাকে কোনো রকম সাহায্যের জন্য ডাকছে, তখন না দাঁড়িয়ে উপায় নেই। আর আমাকে দাঁড়াতে দেখেই সেই ভদ্রলোক প্রায় হন হন করে আমার কাছে এগিয়ে এসে আমাকে বললেন, আচ্ছা দাদা, এখানে আবির বাবুদের বাড়ি কোনটা বলতে পারবেন? আবির মুখার্জি পেশায়? পেশা বলতে হবে না, এ পাড়ায় আবির মুখার্জি একজনই আছে, কিন্তু তার কাছে আপনার কি প্রয়োজন সেটা জানতে পারি কি? দেখুন দাদা, আপনি যখন বলছেন আপনি আবির মুখার্জিকে চেনেন এবং পেশাও জানেন, তখন তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন একটা অত্যন্ত বিপদে পড়েই আমি আবির বাবু আর জয়বাবুর শরণাপন্ন হয়েছে। ওনাদের সাহায্য আমার বিশেষভাবে প্রয়োজন।
বুঝলাম নতুন কোনো কেসের হাতছানি, তাই সেই ভদ্রলোককে নিজের পরিচয় দিয়ে বললাম, আপনি যে আবির মুখার্জির খোঁজে এসেছেন আমি আপনাকে তার কাছেই নিয়ে যাচ্ছি, আর আমি জয়, আবিরের বন্ধু। আমি আমার পরিচয় দেওয়ার পর সেই ভদ্রলোক যেন হাতে চাঁদ পেলেন, বেশ বিগলিত হয়ে বললেন, যাক বাবা, আপনার সাথে কথা বলি মনে একটা ভরসা পাচ্ছি। মনে হচ্ছে আমি নিশ্চয়ই আপনাদের সাহায্যে এই ঘনঘোর বিপদের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবো। দেখুন, আপনার সমস্যাটা সম্পূর্ণ না জেনে আমি কোনো মন্তব্য করব না। শুধু এটুকু বলবো, আমাদের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা আপনি পাবেন। আর আসুন, আমাদের বাড়ির সামনেই, কথা বলতে বলতে আমরা এবার বাড়ির দিকে এগোই। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আমি দিবাকর সামন্ত, বাড়ি মধ্যম গ্রাম। তবে আমি আমার নিজের জন্য এখানে আসিনি, আমি এসেছি আমার বাগদত্তা পৌলমী দত্তের জন্য। পৌলমী একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে জড়িয়ে পড়েছে জানেন। এদিকে আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, এই সামনের অগ্রহায়ণে আমাদের বিয়ে হওয়ার কথা। এখন এই পরিস্থিতিতে পৌলমী এমনভাবে একটা চক্রের মধ্যে জড়িয়ে পড়েছে, ওদের সাথে সাথে আমাদের পরিবারের ওপরেও একটা দুর্যোগের কালো মেঘ ঘনিয়ে এসছে। আসুন দিবাকর বাবু, আমরা বাড়ি এসে গেছি। আপনি এখানে একটু বসুন, আমি আবিরকে ডেকে আনছি, তারপর দুজনে একসাথে আপনার কথা শুনব। এই বলে দিবাকর বাবুকে একটা চেয়ারে বসতে দিয়ে আমি দু একবার আবিরের নাম ধরে ডাকতেই আবির ঘরে এসে ঢুকলো। আমি এসে গেছি জয়। দিবাকর বাবু নমস্কার, আমি আবির মুখার্জি। আবির সরাসরি এসে দিবাকর বাবুকে ওনার নাম ধরে সম্বোধন করায় দিবাকর বাবুর সাথে সাথে আমিও একটু অবাক হয়ে গেলাম। আবিরকে জিজ্ঞাসা করলাম, তুমি তুমি ওনাকে চেনো নাকি আবির? যদি খুব ভুল না করি তাহলে গত পরশুর দৈনিক জাগরণ বার্তায় আপনার একটা ইন্টারভিউ প্রকাশিত হয়েছে, ওই পৌলমী দত্তের সঙ্গে আপনার নাম জড়িয়ে। কি ঠিক বলছি তো? খুব সম্ভবত তাতেই আপনার ছবিটা দেখেছিলাম। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিকই বলেছেন। আমি আপনার কাছে এসেছি ওই পৌলমীর জন্যই। আমি বলছি পৌলমী নির্দোষ, ওকে পুরোপুরি ফাঁসানো হয়েছে। ওর সাথে আমার বিয়ের কথা আগামী অগ্রহায়ণে। আত্মীয় পরিজনদের ভেতর সকলেই প্রায় ব্যাপারটা জানে। আশা করি আপনি বুঝতেই পারছেন এই মুহূর্তে এই খবরটা সামনে আসলে আমাদের বাড়ির কি অবস্থা হবে। মান সম্মান সব ধুলোয় মিশিয়ে যাবে। হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু এ ব্যাপারে আমরা কি বা করতে পারি বলুন তো? এই দাঁড়াও দাঁড়াও, আমি ব্যাপারটা সেভাবে বুঝতে পারছি না। আগে আমাকে ব্যাপারটা একটু বুঝতে দাও। দিবাকর বাবু, আমি পৌলমী দত্তের কেসটা খবরের কাগজে পড়েই জেনেছি। আপনি বরং কেসটা প্রথম থেকে একবার আমাদের বলুন, আর তার সাথে সাথে আপনি আমাদের থেকে ঠিক কি সাহায্য চান সেটাও বলুন। আপনাকে কোনো রকম সাহায্য করতে গেলে ব্যাপারটা আমাদের সম্পূর্ণরূপে জানতে হবে, তবেই আমরা আপনাকে কোনো সাহায্য করতে পারবো কিনা সেটা বলতে পারবো। হ্যাঁ দিবাকর বাবু, আমারও সেটাই মনে হয়। আমরা আগে পুরো ব্যাপারটা শুনি। হরিহর, 3 কাপ চা। আবির ফরমায়েশ করার প্রায় সাথে সাথেই হরিহর একটা ট্রেতে 3 কাপ গরম গরম চা আর আরেকটা ট্রেতে লম্বা লম্বা বেগুনি সাজিয়ে ঘরে এসে ঢুকলো। আর সেটা দেখে আবির বলে উঠল, হ্যাঁ দিবাকর বাবু, এবার আপনার কথা শুরু করুন। আসলে কি জানেন তো, চা আর তার সঙ্গে মানানসই টা ছাড়া আলোচনাটা ঠিক জমে না। আমি দেখলাম দিবাকর বাবু বেশ উত্তেজিত হয়ে পড়ছিলেন মাঝে মাঝে। কাঁপা কাঁপা হাতে একটা চায়ের কাপ হাতে নিয়ে পরপর 2-3 চুমুক একসাথে খেয়ে নিলেন। আবির চায়ের কথা বলতে থাকলেও ওনার সেদিকে বিশেষ মন আছে বলে মনে হলো না। বুঝতে পারছিলাম উনি ওনার মনের ভেতরে পরপর ঘটনাগুলো সাজিয়ে নিয়েছিলেন আমাদের বলার জন্য। বুঝলেন আবির বাবু, খবরের কাগজে যে কথা লেখা হয়েছে বাস্তবে সেটা সম্পূর্ণ সত্যি নয়। আমি নিশ্চিত করে বলতে পারি পৌলমীকে ফাঁসানো হচ্ছে। ওর সঙ্গে বাসব দত্ত বাবুর কোনো অবৈধ সম্পর্ক নেই। হ্যাঁ, এ কথা ঠিক, মিস্টার বাসব দত্ত পৌলমীকে ওনার অফিসের বাকি সকলের থেকে একটু বেশি স্নেহ করতেন। পৌলমী আমাকে সে কথা বলেওছে অনেকবার। কিন্তু বুঝতেই তো পারছেন, সবসময় বসের বিরুদ্ধাচরণ করা যায় না।
সেই কারণেই বেশ কিছু ক্ষেত্রে মন থেকে মেনে না নিতে পারলেও পৌলমীকে চুপ করে পরিস্থিতির সঙ্গে আপোষ করতে হয়েছিল। কিন্তু আমি হলপ করে বলতে পারি সেগুলো কোনোটাই পৌলমী নিজের ইচ্ছায় করেনি, আর সেগুলো সামান্যই অভিযোগ মাত্র। বুঝলাম, কিন্তু এখন অভিযোগটা তো পৌলমী দেবীর সঙ্গে বাসব দত্তবাবুর সম্পর্ক নিয়ে নয়। প্রশ্নটা পৌলমী দেবীর ফ্ল্যাটে খাটের তলা থেকে পাওয়া টাকার বান্ডিলের অস্তিত্ব নিয়ে, তাই তো? সেটা কোথা থেকে এসেছে বলে আপনার মনে হয়? দেখুন, আমি নিশ্চিত পৌলমী সেই টাকার ব্যাপারে বিন্দু বিসর্গও জানে না। সকালবেলা অফিসে বেরোনোর পর থেকে সারাদিন অফিসের কাজ সামলে রাত 8:30 থেকে 9টার ভেতর ও বাড়ি ফেরে। তারপর ক্লান্ত শরীরে একটু রেস্ট নিয়ে শুয়ে পড়ে। তার মাঝে আমার সাথে হয় ফোনে নয় ভিডিও কলে কিছু কথা হয় মাত্র। তাই প্রতিদিন বাড়ির প্রতিটা আনাচে কানাচে খোঁজ নেওয়া পৌলমীর পক্ষে সম্ভব নয়। তাই আমি আপনাকে নিশ্চিত করে বলছি, ওই লুকোনো টাকার ব্যাপারে ও কিচ্ছু জানে না। যতদূর আমি শুনেছি, পুলিশ কোনো একটা দুর্নীতির তদন্তের কারণে বাসব দত্তবাবুকে সন্দেহ করছিল, আর তখনই ওনার বাড়িতে রেড করে। সেখানে বেশ কিছু টাকা পয়সা পাওয়া গেলেও তার সঙ্গে পাওয়া যায় একটা লাল ডায়েরিতে লেখা দুটো ঠিকানা, যার মধ্যে একটি পৌলমী দেবীর এবং অন্যটি অনিন্দিতা ব্যানার্জি নামে আরেকজনের। সেই সূত্রে পুলিশ পৌলমী দেবী এবং অনিন্দিতা দেবীর বাড়িতে তল্লাশি করবার জন্য যায়, আর ওনাদের দুজনের বাড়িতেই খাটের নিচ থেকে প্রচুর টাকার বান্ডিল উদ্ধার হয়। আমি যতদূর ইন্সপেক্টর রুদ্রর সঙ্গে কথা বলে জেনেছি, তাতে করে এই উদ্ধার হওয়া টাকার মোট পরিমাণটা 50 লাখ টাকার কম নয়। এখন প্রশ্ন হলো, এত টাকা ওনাদের বাড়িতে কোথা থেকে এলো? ও হ্যাঁ, একটা কথা বলুন তো, আপনি অনিন্দিতা দেবীকে চেনেন? হ্যাঁ হ্যাঁ, কেন চিনব না? অনিন্দিতার পৌলমী একে অপরের খুব ভালো বন্ধু। ওরা তো একই সঙ্গে কাজ করে বাসব দত্তবাবুর অফিসে। ওকে, সি। আচ্ছা, আপনি আপনার কথা বলুন এবার। আপনি তো বললেন পৌলমী দেবীর সঙ্গে আপনার বিয়ের কথা ঠিক হয়ে গেছে। কবে যেন বিয়েটা বললেন আপনাদের? হার মশাই বিয়ে! সবকিছু ঠিকঠাক থাকলে সামনের অঘ্রাণ মাসে বিয়ের অনুষ্ঠান হওয়ার ছিল, আর সাথে সাথে রেজিস্ট্রি। কিন্তু এখন পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে করে ভালোই ভালোই সবকিছু মিটলে হয়। আমার বাড়িতে তো সবকিছু জানাজানি হওয়ার পর রীতিমতো অশান্তি শুরু হয়ে গেছে। কেউই পৌলমীকে আমাদের পুত্রবধূ হিসেবে মেনে নিতে রাজিই নয়। আর সব থেকে বড় কথা হলো, যদি পুলিশ কেস হয়ে ওরা দোষী সাব্যস্ত হয়, তাহলে তো মিটেই গেল। আচ্ছা আচ্ছা, এবার বলুন তো, আপনি আমাদের কাছে কেন এসেছেন? মানে আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলে আপনার মনে হয়? আমি চাই আপনারা এই কেসটা একটু দেখুন স্যার। দেখুন, বাসব দত্ত বাবু এই দুর্নীতির সঙ্গে যুক্ত কিনা সে ব্যাপারে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। আমি শুধু পৌলমীকে এই চক্রব্যূহ থেকে মুক্ত করতে চাই। বুঝতেই তো পারছেন, ওর দোষী সাব্যস্ত হওয়া না হওয়ার উপর আমাদের পরিবারের যাবতীয় সম্মান নির্ভর করে রয়েছে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তবে আপনি এখন আসুন দিবাকর বাবু, আজ অনেক রাত হয়ে গেল। আগামীকাল সকাল 10টার সময় আপনি একবার আসবেন। আমি তখনই আপনাকে বলতে পারবো যে আমরা এই কেসটা হাতে নেব কিনা। নমস্কার। এখন আপনি কিছু বলতে পারবেন না, তাই না? তাহলে আজ রাতটা অন্তত একটু নিশ্চিন্তে ঘুমোতে পারতাম আর কি। না দিবাকর বাবু, এখনই এ ব্যাপারে আমার কিছু বলা সম্ভব নয়। আপনি তো বুঝতেই পারছেন, শুধুমাত্র পৌলমী দেবীর কেস এটা নয়। এই কেসটার সঙ্গে বাসব দত্তবাবুর দুর্নীতির কেসটাও ওতপ্রোতভাবে জড়িত। তাই আমাকে সব দিক বিবেচনা করেই আপনাকে কথা দিতে হবে। কিছু মনে করবেন না স্যার, আপনি কথাটা বললেন বলেই বলছি। আপনি কি কোনোভাবে বাসব দত্তবাবুর প্রশাসনিক ক্ষমতাকে ভয় পাচ্ছেন? একদম ঠিক ধরেছেন দিবাকর বাবু, আমি ওনার প্রশাসনিক ক্ষমতাকে প্রচন্ড ভয় পাচ্ছি। বুঝতেই তো পারছেন, এই রাজ্যে থেকে যখন করে কর্মে খেতে হবে, তখন জলে থেকে কুমিরের সঙ্গে বিবাদ করে কি লাভ বলুন? আমি দেখলাম আবিরের উত্তর শুনে দিবাকর বাবুর মুখে কিঞ্চিত ব্যঙ্গের একটা হাসি খেলে গেল। আমার ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো। আবিরকে সাধারণত এরকম কথা বলতে কোনোদিন শুনিনি। সেই জন্যই ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে ও মুচকি হেসে আমার চোখের ইঙ্গিতে দিবাকর বাবুকে গেট অবধি পৌঁছে দিয়ে আসতে বলল। আমি সেই মতোই দিবাকর বাবুকে বিদায় জানিয়ে আবারও ফিরে এলাম ঘরে।
কি জয়, কি বুঝলে? বলো কি বুঝলে না? তবে আবির, বিখ্যাত সত্য সন্ধানী আবির মুখার্জি যে কেন কেস নেওয়া বা না নেওয়ার ক্ষেত্রে সত্যের অনুসন্ধানের গুরুত্ব থেকে বেশি রাজনৈতিক এবং প্রশাসনিক চাপকে বেশি গুরুত্ব দিতে শুরু করেছে, সেটা সত্যি বুঝতে পারলাম না। আরে রাগ করছো কেন? আগে সব দিকটা খতিয়ে দেখতে হবে না? এই লোকটা মানে এই দিবাকর সামন্ত যে সব সত্যি কথা বলছে তারও তো কোনো প্রমাণ এখনো আমরা পাইনি। পেয়েছি কি? আমি ভেবে দেখলাম আবিরের কথাটা একদম সত্যি। এই লোকটা যে সব সত্যি কথা বলছে তার নিশ্চয়তা কোথায়? সেদিক থেকে আগে এনার কথার সত্যতা নিজেরা যাচাই করে তবেই ওনাকে কথা দেওয়া উচিত। আর সেই হিসেবে আবির একদম সঠিক পদক্ষেপই নিয়েছে। তার কারণ বাসব দত্ত যে খুব সহজে ওনার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগগুলো প্রমাণ হতে দেবেন সেটা কিন্তু কখনোই নয়। আর সেই কথাটা মনে হতেই আমি আবিরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আবির, আমাকে একটা কথা বলো, এই বাসব দত্ত বলে লোকটাকে মানুষ হিসেবে কিরকম বলে তোমার মনে হয়? এখন লোকটা সত্যি সত্যি দুর্নীতির সঙ্গে যুক্ত কিনা সেটা বলার সময় এখনো আসেনি। পুলিশ এই অভিযোগটা তদন্ত করে দেখছে, কিন্তু ওনার অফিসের একজন প্রশাসনিক কর্তা হিসেবে উনি কখনোই ওনার দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। এখনো পর্যন্ত প্রায় 30 জন চাকরি প্রার্থী অভিযোগ করেছেন তারা যোগ্য এবং তাদেরকে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করে অযোগ্যদের চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সেই পরিস্থিতিতে ওনার তরফ থেকে একটা দায়িত্বপূর্ণ পদক্ষেপ সকলেই আশা করতে পারে, যাতে অন্তত এটা প্রমাণিত হয় যে প্রশাসনিক কর্তা ব্যক্তি হিসেবে তিনি দুর্নীতিটাকে সমর্থন করছেন না। কিন্তু এখনো পর্যন্ত তো কোথাও এরকম কোনো বিবৃতি উনি দেননি। তাই আর্থিক তছরূপের দায় যদি ওনার নাও হয়, নৈতিকতার দায় এখনই এড়িয়ে যেতে পারেন না তিনি। আচ্ছা, কিভাবে এটা করা হয়েছে বলে তোমার মনে হয়? হ্যাঁ, আমি খবরের কাগজের প্রকাশিত বিশ্লেষণ যতটা পড়েছি তাতে মনে হয়েছে যেদিন পরীক্ষা নেওয়া হয়েছিল তার আগে থাকতেই ঠিক হয়েছিল কারা কারা এই চাকরিগুলো পাবে। সেই মতোই রফা হয়েছিল। পরীক্ষাটা হয়েছিল শুধুমাত্র লোক দেখাবার জন্য। আগে থাকতেই অনেক বেশি টাকা দিয়ে কিছু লোকেরা চাকরি কিনে রেখেছিল। আচ্ছা, পরীক্ষার খাতা দেখার কোনো ফলাফল প্রকাশ করা হয়নি? হ্যাঁ, একটা নামকে বাস্তে রেজাল্ট বের করা হয়েছিল বটে, কিন্তু সেটা সম্পূর্ণই মিথ্যা এবং সাজানো। তাতে সেই সমস্ত সাজানো প্রার্থীদের নাম সবার প্রথম মানে 1 থেকে 50 নম্বর পর্যন্ত রেখে তালিকাটি প্রকাশ করা হয় এবং খুব স্বাভাবিকভাবে 51 নম্বর ব্যক্তি থেকে বাকি সমস্ত প্রার্থী বাতিল হয়ে যান। ঝামেলার সূত্রপাত হয় তারপরেই। হ্যাঁ, তার পরের ব্যাপারটা আমি জানি। কমলেশ্বর ঘোষ নামে একজন ভদ্রলোক প্রথম অভিযোগটা করেছিলেন চাকরি বিক্রির, ওই তালিকায় যার নাম ছিল 144 নম্বরে, এবং তিনি দাবি করেন তিনি অত্যন্ত ভালো পরীক্ষা দিয়েছেন এবং তার নম্বর প্রথম 10-এর মধ্যেই থাকা উচিত। আর তারপর আরো অনেকে ওনাকে সমর্থনও করেন। একদম ঠিক বলেছ। এই একটা কাজ করো তো জয়, দিবাকর বাবুকে কিছু বলবার আগে একবার এই কমলেশ্বর ঘোষ বা ওনার সঙ্গে যারা অভিযোগ করেছিলেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা যাক। তুমি পত্রিকার অফিসে একবার ফোন করে কমলেশ্বর বাবুর নম্বরটা জোগাড় করবার চেষ্টা করো। আমি বুঝতে পারলাম আবির ঠিক কি বলতে চাইছে। সেটা একেবারে প্রাসঙ্গিক। পত্রিকা দপ্তরে আমার একজন পরিচিত বন্ধু ছিল, তার থেকে খুব সহজেই কমলেশ্বর বাবুর নম্বর পেয়ে গেলাম। আর সেটা নিয়ে আবিরের কাছে আসতেই আবির আমাকে বলল, একবার এই নম্বরে ফোন করে দেখি ওনার বক্তব্যটা ঠিক কি। এত রাতে? মানে ঘড়িতে প্রায় রাত 10টা বাজে। এখন করাটা কি ঠিক হবে? সেরকম হলে না হয় কাল সকালে করে নি। শোনো হে, একটা সম্মানজনক চাকরি মানুষের স্বপ্ন, আর কারো যদি সেই স্বপ্নটাই চোখ থেকে চলে যায় তাহলে তার ঘুমিয়ে পড়ার কোনো সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। বরং কেউ অন্তত তাদের ব্যাপারে সচেতন, এটা জানতে পারলে মানুষগুলো একটু নিশ্চিন্তে ঘুমোতে পারবে। তাই তুমি কোনো চিন্তা না করে ফোনটা করো। ও বাট আমাদের পরিচয় দিও না, কেমন? হলো থানা থেকে ফোন করছি। এই সমস্ত চাকরিহারা মানুষগুলোর প্রতি আবির যে যথেষ্ট সহানুভূতিশীল সেটা বুঝতে পেরে আমি আর দেরি করলাম না। সরাসরি ফোন করলাম কমলেশ্বর বাবুর নম্বরে। একবার রিংটা সম্পূর্ণ হওয়ার আগেই ওপার থেকে ফোনটা ধরলেন কমলেশ্বর বাবু। হ্যালো, কে বলছেন? নমস্কার কমলেশ্বর বাবু, আমি থানা থেকে বলছি। আপনি একটা অভিযোগ করেছেন
যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও এস ইনফরমেটিক্স কোম্পানির যোগ্য প্রার্থীদের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে আপনার নাম নেই, বরং তাতে যাদের নাম দেওয়া রয়েছে তারা যোগ্য নয় বলেই আপনার অনুমান। এটা কি সত্যি? না না, অনুমান নয়, আমার অভিযোগ। আর আমি নিশ্চিত ওখানে দুর্নীতি করে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে। আপনি তদন্ত করে দেখুন। আমি যদি একটাও কথা মিথ্যা বলে থাকি তাহলে আপনারা যা বলবেন, আমাকে যা শাস্তি দেবেন, সেই শাস্তি আমি মাথা পেতে স্বীকার করে নেব। কিন্তু দয়া করে এরকম দুর্নীতি আর হতে দেবেন না। এ তো মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করা। ওই নরাধমগুলোকে এই ছেলে খেলা আর করতে দেবেন না। আমরা ব্যাপারটা দেখছি, কিন্তু একটা কথা আপনি আমাদের বলুন, এই চাকরির পরীক্ষার ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে সেটা আপনি এতটা নিশ্চিত করে দাবি করছেন কিভাবে? আপনি কি করে এতটা নিশ্চিত হচ্ছেন? হতেও তো পারে যারা প্রথম 50-এর মধ্যে নির্বাচিত হয়েছেন তারা হয়তো সত্যিই যোগ্য প্রার্থী, তারা সত্যিই ভালো পরীক্ষা দিয়ে তবেই এখানে নির্বাচিত হয়েছেন। না স্যার, একেবারেই ঠিক নয়। পরীক্ষার আগের দিন রাত্রে আমার কাছে একটা ফোন এসেছিল, আর সেই ফোন থেকে আমাকে বলা হয়েছিল আমি যদি এখনই 10 লক্ষ টাকা দিই তবে আমাকে কোনো পরীক্ষাই দিতে হবে না, আমি এমনিই চাকরিটা পেয়ে যাব। আপনি কি বললেন? আমি রাজি হইনি স্যার। কি করে রাজি হব বলুন? আমি 10 লক্ষ টাকা কোথায় পাবো বলুন? আর তাছাড়া আমি টাকা দেবই বা কেন? আপনি আমার একাডেমিক কেরিয়ার দেখুন, আমার রেজাল্ট দেখুন। আমি সারা জীবনে কোনো দিনও ক্লাসে সেকেন্ড হইনি, সব সময় ক্লাসে ফার্স্ট হয়ে এসেছি। ইঞ্জিনিয়ারিংয়েও আমি টপার ছিলাম। আমি কেন টাকা দিয়ে চাকরি করব বলতে পারেন? আমি আপনার কথা বিশ্বাস করছি, কিন্তু আপনি তো জানেনই এস অনুপমা ইনফোটেক্স কোম্পানির এই অভিযোগের বিরুদ্ধে সব রকম দায়িত্ব অস্বীকার করেছেন। ব্যাপারটা বিচার সাপেক্ষ, শুধু মুখের কথায় কিচ্ছু প্রমাণ হবে না। স্যার, শুধু মুখের কথা নয়, আপনি আমাদের সকলের বাড়ির অবস্থা নিজের চোখে দেখুন। এই চাকরিটা নিশ্চিত হওয়া আমাদের যে কতটা প্রয়োজন সেটা দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন। আমরা এখানে কাজ করে মাত্র 10,000 টাকা করে মাইনে পাই, তা দিয়ে সংসার চলে না স্যার। আমরা সবাই শিক্ষিত, আমরা কি মিথ্যা কথা বলবো বলুন? আমার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন। বাবার কাছ থেকে ছোট থেকে কখনো মিথ্যা বলার শিক্ষা আমি পাইনি স্যার। আর যে বাবা আমাকে ছোট থেকে বড় করেছেন সেই বাবার সামান্য ওষুধ কেনার জন্য আমাকে নির্ভর করতে হয় ওনার পেনশনের ওপর। আমার কতটা খারাপ লাগে ছেলে হিসেবে আপনি ভেবে দেখেছেন স্যার? বুঝতে পারছি আপনার মনের অবস্থাটা, কিন্তু আমরা যতটা জানি এই এস অনুপমা ইনফোটেক্স সার্ভিসেস খুব নামকরা কোম্পানি। সারা ভারত জুড়ে ওদের ব্যবসা, মার্কেট শেয়ার ভ্যালুও বেশ ভালো। আর ওনাদের হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টও অত্যন্ত স্বচ্ছতার সঙ্গেই কাজ করে। একদম বাজে কথা। বিভিন্ন ইনস্টিটিউট থেকে ভালো ভালো স্টুডেন্টদের সামান্য কিছু টাকার বিনিময়ে চুক্তিভিত্তিক লোক নেয় ওনারা, আর সবাইকে বলে 1 বছর কাজ দেখে তারপর নাকি স্থায়ী নিয়োগ করবেন। কিন্তু কিচ্ছু করে না। এই প্রায় 5 বছর পর হঠাৎ করে বললেন সবাইকে পরীক্ষা দিতে হবে। অথচ আমরা যে প্রায় 5 বছর ধরে এখানে এত নিরলসভাবে শ্রম দিলাম ওই নামমাত্র কটা টাকার বিনিময়ে, তার জন্য আমরা নাকি কোনো অগ্রাধিকারই পাবো না। আমাদেরকেও পরীক্ষায় বসতে হবে ওই যারা সদ্য চাকরিতে ঢুকেছে তাদের সঙ্গে। আপনি বুঝুন আমাদের অবস্থাটা। তাও আমরা ব্যাপারটাকে মেনে নিয়েছিলাম। কিন্তু তারপর পরীক্ষার আগের দিন রাত্রে যখন আমাকে ফোন করে টাকার কথা বলা হয় তখন আমি বুঝতে পারি পুরো ব্যাপারটাই সাজানো, সম্পূর্ণ টাকার খেলা, সম্পূর্ণ টাকার বিনিময়ে এই চাকরিগুলো বিক্রি করা হচ্ছে। অথচ যারা যোগ্য, এত দিন ধরে এই কোম্পানিতে সার্ভিস দিয়ে এলো, তাদের কোনো দাম নেই। দাম শুধু তাদেরই যারা ওই বাসব দত্তকে এখনই 10 লক্ষ টাকা দিতে পারবে। আর আমাদের চাকরিটাও আর থাকবে না, জানেন। আচ্ছা, আমি আপনার কথা বুঝতে পেরেছি। ক্ষমা করবেন স্যার, আমি হয়তো আবেগতাড়িত হয়ে এতগুলো কথা বলে ফেললাম আপনাকে। আসলে স্যার আমার মনের আক্ষেপটা আমি কিছুতেই ভুলতে পারছি না। আচ্ছা কমলেশ্বর বাবু, একটা কথা জানতে চাইব। আপনি তো এই 5 বছর এই কোম্পানিতে চাকরি করছেন, তাহলে আপনাকে ফোনটা কে করেছিল সেটা আপনি বুঝতে পারেননি? না স্যার, বুঝতে পারিনি।
খুব সংক্ষিপ্তভাবে আর তাড়াতাড়ি কথা বলছিল, যাতে অন্য কেউ রেকর্ড না করতে পারে। আমি অস্বীকার করায় সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেয়। তারপর আমি সেই নম্বরে ঘুরিয়ে ফোন করলে আর কেউ ফোন ধরেনি। তবে স্যার, আমি নম্বরটা লিখে রেখেছি। নম্বরটা কি আপনার চেনা, যেটা থেকে ফোনটা এসেছিল? আর নম্বরটা আমাকে বলুন তো। না স্যার, সেটা একটা ল্যান্ডলাইনের নম্বর ছিল, তবে আমাদের অফিসের নম্বর নয়। অফিসের নম্বর হলে তো আমি চিনতাম, অন্য কোথাও কার। জয়, কিসব বলছো? এরকম অনৈতিক টাকার লেনদেন কেউ পরিচিত নম্বর থেকে করে? আমি যেই মাত্র প্রসঙ্গ ঘুরিয়ে কমলেশ্বর বাবুকে একটা অন্য কথা জিজ্ঞাসা করতে গেলাম, তখন উনি নিজে থেকেই বললেন, স্যার দেখুন, ধর্মের কল বাতাসে নড়বেই। আমাদের চুরি করা টাকা যে ওরা অর্জন করলো, সেই টাকা ওরা ভোগ করতে পারলো কই? এই তো গতকালকেই খবরে দেখলাম, বাসব দত্তর বান্ধবীর ঘর থেকে লাখ লাখ টাকা উদ্ধার করেছেন আপনারা। ওই সব চাকরি চুরির টাকা, ওই সব চাকরি বিক্রির টাকা। আর এটা শুধু আমি একা বলছি না, আমার সাথে আরো অনেকেই বলছেন। আচ্ছা কমলেশ্বর বাবু, আপনি পৌলমী দত্তকে চেনেন? চিনি মানে অফিসে বেশ কয়েকবার দেখেছি, তবে আমরা টেকনিক্যাল লোক, তাই অফিসের অ্যাডমিন বিল্ডিং এর লোকেদের সাথে আমাদের খুব একটা যোগাযোগ নেই। আর অনিন্দিতা মজুমদারকে? ওই অফিসেই দেখেছি, তবে পরিচয় নেই। আচ্ছা, ওনাদের সঙ্গে আপনাদের গ্রুপ ম্যানেজার বাসব দত্তর কোনো অবৈধ সম্পর্ক আছে কিনা জানেন? দেখুন, এসব কথা আমি জানি না, ওই মিডিয়ার খবর শুনে যেটুকু জানছি ওটুকুই। আবির এবার আমাকে ইশারায় ফোনটা কেটে দিতে বললে আমি ওনাকে কিছুটা সান্ত্বনা দিয়ে ফোনটা কেটে দিই। তারপর আবির আমাকে বলল, দেখো জয়, ভদ্রলোকের কথা শুনে মিথ্যে বলছেন বলে তো মনে হলো না, কিন্তু সমস্যা হচ্ছে একটা কথার কোনো বাস্তব ভিত্তি নেই। কোর্টে শুধু মুখের কথায় কিছু প্রমাণ করা যাবে না। আর ওই বাসব দত্ত যদি অপকর্মটি করেও থাকেন, তাহলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাড়া পেয়ে যাবে। আচ্ছা পৌলমী দেবী, আপনি নিশ্চয়ই জানেন আপনার বাড়ির বিছানার তলা থেকে বেশ কিছু অবাঞ্ছিত টাকার বান্ডিল উদ্ধার করা হয়েছে। তার পরিমাণ প্রায় 50 লাখ। টাকাটা কি আপনার? বিশ্বাস করুন স্যার, এই টাকার ব্যাপারে আমার কোনো ধারণা নেই। আমি জানি না এই টাকা কোথা থেকে এসেছে। আপাতত অনুমান করা হচ্ছে টাকাটা বাসব দত্ত রায়চৌধুরীর। উনি আপনাকে টাকাটা রাখতে দিয়েছিলেন, তাই তো? না না স্যার, উনি আমাকে কোনো টাকাই রাখতে দেননি। আমি জানি না এই টাকার ব্যাপারে। আচ্ছা একটা কথা বলুন, আপনার সঙ্গে বাসব দত্ত রায়চৌধুরীর সম্পর্কটা ঠিক কিরকম? আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন। বিশ্বাস করুন, বাসব দত্ত স্যার আমাকে নিজের মেয়ের মতোই স্নেহ করেন, কিন্তু ওনার নাম জড়িয়ে আমাকে যে অপবাদ দেওয়া হচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যা। কিন্তু লোকের কথা কিন্তু অন্য। আপনার সঙ্গে বাসব দত্ত বাবুর একটা ঘনিষ্ঠতার খবর কিন্তু ওয়াকিবহাল মহলে বেশ আলোচনার বিষয়বস্তু। আর সেই জন্যই উনি ওনার অফিসের চাকরি বিক্রির টাকা আপনার কাছে রাখতে দিয়েছিলেন বলেই অনুমান করা হচ্ছে। স্যার, সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা, এরকম কিছু ঘটেনি। আচ্ছা, তার মানে আপনি কি বলতে চাইছেন বাসব বাবু নির্দোষ? তিনি কোনোভাবেই এই চাকরি চুরির সঙ্গে যুক্ত নন? আমি জানি না স্যার, বাসব দত্ত স্যার নির্দোষ কি নির্দোষ নয় আমি তা জানি না, কিন্তু আমার ঘরে রাখা টাকার কোনো হদিশ আমি জানি না। বিশ্বাস করুন, আমি জানি না। পুলিশ যখন আপনার বাড়িতে আসে তখন কি আপনি বাড়িতেই ছিলেন? হ্যাঁ ছিলাম, গতকাল রবিবার ছিল, আমি বাড়িতেই ছিলাম। অফিসের কিছু কাজ ছিল, আমি সেইগুলোই বাড়িতে করছিলাম। ওকে, পুলিশ যখন আসে তখন ঘড়িতে কটা বাজে? সকাল 10টার আশেপাশে হবে। আমি তখন ল্যাপটপে কাজ করছিলাম। আচ্ছা, সেদিন সকালে বা তার আগের দিন কেউ আপনার ফ্ল্যাটে এসেছিল? মানে বাইরের কেউ? না, সেভাবে তো কেউ আসেনি। অনলাইন কোনো জিনিসপত্র কিনেছিলেন? না। আপনি নিশিকান্ত বটব্যালকে চিনতেন? নিশিকান্ত বটব্যাল? হ্যাঁ, আমি নামটা শুনেছি। খুব সম্ভবত আমাদের একটা ব্রাঞ্চ অফিস আছে পানাগড়ে। মিস্টার বটব্যাল সেই অফিসেই বসতেন। অফিসের কোনো বড় মিটিং হলে ওনাকে কলকাতা অফিসে আসতে দেখেছি।
এর বেশি কোনো পরিচয় নেই। আপনি কি জানেন মিস্টার নিশিকান্ত বটব্যাল গত পরশু রাত্রে খুন হয়েছেন? যদিও ওনার মৃত্যুটাকে আত্মহত্যা বলেই চালাবার চেষ্টা করা হয়, কিন্তু পুলিশের প্রাথমিক অনুমান বলছে ওনার মৃত্যুটা আত্মহত্যা নয়, একটা ঠান্ডা মাথার পরিকল্পিত খুন। আমি খেয়াল করে দেখি নিশিকান্তবাবুর কথা শুনে পৌলমী দেবী ভয়ঙ্করভাবে চমকে ওঠেন। ওনার চোখে মুখের অভিব্যক্তি দেখেই বোঝা যায় ব্যাপারটা ওনার বিচার ক্ষমতার সম্পূর্ণ বাইরে। সে কি বলছেন? নিশিকান্ত বাবু খুন হয়েছেন? কিন্তু কি করে? কি করে নিশিকান্তবাবু খুন হয়েছেন সেটা বড় কথা নয়, তার থেকে অনেক বড় কথা কেন খুন হয়েছে। কিন্তু আপনি তো বলছেন ওনার এই অস্বাভাবিক মৃত্যুর ব্যাপারটা আপনি কিছুই জানেন না। তাহলে কি অনিন্দিতা দেবী জানতে পারেন? আপনার কি মনে হয়? আমি সে ব্যাপারে কিছু জানি না, তবে তবে আমি একটা ব্যাপার বুঝতে পারছি। একটা খুব বড় কোনো চক্র কাজ করছে, যারা আমাদের অফিসের কর্মীদের নিশানা করে নিয়েছে। ধরে নিলাম আপনার কথা সঠিক, কিন্তু তাহলেও পরের প্রশ্ন এটাই এসে যায়, তাদের স্বার্থ কি? তাদের স্বার্থ একটাই, বাসব দত্ত স্যারকে হেনস্থা করা। এত বড় একটা অফিসের দায়িত্ব সামলানোর পরেও আমাদের স্যার একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, তাই কোনোভাবে তার ভাবমূর্তিকে যদি কালিমালিপ্ত করা যায় তাহলে বিরোধী পার্টির অনেক সুবিধা, আর সেই চেষ্টাতেই তারা টার্গেট করেছে আমাদের অফিসটাকে। রাজনীতির ঊর্ধ্বে উঠে ভাবার চেষ্টা করুন পৌলমী দেবী। যদি সত্যি সত্যি বাসব দত্তবাবু টাকার বিনিময়ে এতজন যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য প্রার্থীদের চাকরি দিয়ে থাকেন, তাহলে সেটা ওই অফিসে কর্মরত কর্মীদের স্বপ্নের সঙ্গে ছেলে খেলা করা, তাদের এতদিনের পরিশ্রমের প্রতি অন্যায় করা। এখানে রাজনীতি কোথায় পেলেন আপনি? কিন্তু স্যারের ভাবমূর্তি, সেদিকটাও তো ভাবতে হবে। একজন অপরাধীর ভাবমূর্তি স্বচ্ছ রাখবার জন্য এতগুলো স্বচ্ছ মানুষের ভাবমূর্তি কতটা প্রশ্নচিহ্নের সম্মুখীন হয়ে পড়ছে সেটা বোধহয় আপনি বুঝতে পারছেন না। যাই হোক, আপনি এখন আসতে পারেন। প্রয়োজন হলে আমরা আবার আপনাকে ডেকে পাঠাবো। আপনি এখন পুলিশের কাস্টাডিতেই থাকবেন, কারণ আমাদের ধারণা বাইরে গেলে আপনার উপরেও আক্রমণ হতে পারে। আর পৌলমী দেবী, মনে রাখবেন আপনার সহযোগিতা আমাদের প্রয়োজন, আর যদি সেটা পাই তাতে আপনারই লাভ। আশা করি আপনি সেটা বুঝতে পারছেন। আমি বুঝতে পেরেছি স্যার, আমি আপনাদের সব রকম সাহায্য করব। দয়া করে আমাকে আপনি এই অপবাদের হাত থেকে রক্ষা করুন। আমরা থানার ইন্টারোগেশন রুম থেকে সবেমাত্র বের হয়ে ইন্সপেক্টর রুদ্রর ঘরে এসে ঢুকেছি। ঠিক তখনই ইন্সপেক্টর রুদ্র হন্তদন্ত হয়ে কোথা থেকে যেন ঘরে ঢুকলো। কি ব্যাপার ভাই, এত উত্তেজিত কেন? আর বলো না ভাই, ওপর থেকে প্রচন্ড চাপ আসছে। বুঝতে পারছি বাসব দত্তই ওর রাজনৈতিক প্রভাব খাটিয়ে সবকিছু করাচ্ছে। আমরা এই কেসটার ব্যাপারে বেশি দিন সময় দিতে পারবো না। শয়তানটা নিজের প্রভাব খাটিয়ে একটা অসম্পূর্ণ রিপোর্ট জমা দিতে বাধ্য করবে, তারপর উপযুক্ত প্রমাণের অভাবে বেকসুর খালাস হয়ে যাবে। দেখো রুদ্র, আমি বারবার করেই বলি, একজন অপরাধী তার অপরাধ করবার সময় অতিরিক্ত আত্মবিশ্বাসে কিছু না কিছু ভুল করে, আর অপরাধী সেই ভুলটা করবার জন্যই আমাদের অপেক্ষা করে থাকতে হয়। সে সময় আমাদের হাতে নেই আবির। বড় জোর আর 1 বা 2 দিন আমরা ব্যাপারটাকে ঠেকিয়ে রাখতে পারবো। বুঝতেই পারছো, মিডিয়ায় প্রচন্ড স্ট্রং, তার উপর বাসব দত্তবাবুর রাজনৈতিক চাপ। আমাদের কিছু একটা করতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তুমি একটা কাজ করো তো, 2জন মানুষের নাম ঠিকানা দিচ্ছি, তাদের উপর আজ রাতটা একটু নজরদারি রাখবার ব্যবস্থা করো, আর তাদের সম্পত্তির যাবতীয় হিসেব নিকেশ বের করবার চেষ্টা করো। তুমি কথাটা ঠিকই বলেছ, অপরাধীর পরবর্তী ভুল করা অবধি আমরা অপেক্ষা করতে পারবো না ঠিকই, কিন্তু অপরাধীর পরবর্তী অপরাধটা তো আমরা করাতেই পারি, কি পারি না? আবিরের কথাটা শুনেই ইন্সপেক্টর রুদ্র একটু হকচকিয়ে গেলেও আমি বেশ বুঝতে পারলাম আবির নিশ্চয়ই মনে মনে কোনো একটা পরিকল্পনা করেছে। আর সেটা জিজ্ঞাসা করতেই আবির ইন্সপেক্টর রুদ্রকে মিডিয়া ডাকার কথা বলল আমাদের মিডিয়াকে একটা বড় খবর জানানোর আছে। কিন্তু কি খবর? কোনো নতুন খবর তো তৈরি হয়নি। আরে শোনোনি, কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের গুরু দ্রোণের পতনের জন্য ভগবান কৃষ্ণের সেই মোক্ষম চাল অশ্বত্থামা হতো ইতি গজ। কি করতে চাইছো বলো তো ভাই? আর একটা কথা, তোমার সাথে জয়কে দেখেছি, তো তোমাদের 3 মাস্কেটিয়ার্স এর 3 নম্বর জন কোথায়?
সে আছে আড়ালে, সব বলবো। আগে তোমাকে যেটা বললাম সেই বন্দোবস্ত করো, মিডিয়া ডাকো। দেখো ভাই, যাই করো শুধু দেখো যেন এই বয়সে চাকরিটা খোয়াতে না হয়। কি বলছো রুদ্র? আমি কোথায় তোমার চাকরিতে প্রমোশনের ব্যবস্থা করছি, আর তুমি কিনা বলছো চাকরি খোয়াতে হবে? এতদিনে এই চিনলে আমাকে ভাই? তাই বুঝি? তা বেশ, এই কেসটা যদি তুমি সম্মানজনক একটা সমাধান করতে পারো তবে আমার বাড়িতে তোমাদের খাওয়ার নিমন্ত্রণ নিশ্চিত। তবে শুধুমাত্র তোমার একা নয়, তোমাদের 3 জনের জন্যই লাঞ্চ থাকবে। ঠিক আছে, অদিতি ফিরে আসুক, তারপর আমরা নিশ্চয়ই যাব। বৌদির হাতের তৈরি মাটন বিরিয়ানি আমাদের খুব প্রিয়। কিন্তু আচ্ছা আবির, অদিতি কবে ফিরছে গো? ওকে সারা আমাদের তদন্ত যেন ঠিক এগোচ্ছে না। কেন জয়, কি হয়েছে? অদিতি তো আমাদের সঙ্গেই রয়েছে। কি বলছো আবির? অদিতি তো ওর মামার বাড়ি গেছে ওর দিদিমার শরীর খারাপ বলে। সে তো এখন রানীগঞ্জে। সে আবার আমাদের সাথে কি করে এলো? হ্যাঁ, সেটা তুমি ঠিকই বলেছ। তবে ওর সঙ্গে আমার গত পরশুদিন রাত্রে কথা হয়েছে। ওর দিদিমা এখন একটু ভালো আছেন, আর সেটা জানার পরেই আমি ওকে একটা কাজের দায়িত্ব দিয়েছি। ও এখন সেটাই করছে। আমি বুঝতে পারলাম আবির নিশ্চয়ই এবার বড়সড় কোনো একটা পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, আর সেই জন্যই ও মনে মনে একটা পরিকল্পনার ছক তৈরি করেছে। আর তার জন্যই ইন্সপেক্টর রুদ্রকে একটু পরেই প্রেস কনফারেন্স করতে বলেছে। বুঝলাম সেই মুহূর্তে ওকে আর কোনো কথা জিজ্ঞেস করে লাভ নেই, ও বলবেও না, তাই আমাকে একটু অপেক্ষা করতেই হবে। তবে অদিতির ব্যাপারটা ঠিক বুঝলাম না। আবির ওকে এমন কাজের দায়িত্ব দিয়েছে সেটা আমার মাথায় এলো না। নিউজ দেখেছো? না স্যার, আমি এখন একটু বাইরে আছি। কেন, কিছু কি হয়েছে? তোমাকে আমি বলেছিলাম এই বাসব দত্ত লোকটাকে দিয়ে কোনো কাজ হবে না। লোকটা কোনো কমবেন নয়। হ্যাঁ, শুধুমাত্র তুমি বলেছিলে বলে আমি ওই লোকটাকে কাজে নিয়েছিলাম, আর লোকটা সব ডুবিয়ে দিল। এখন মিডিয়ার সামনে প্রেস কনফারেন্স করে সে পুলিশকে সব জানিয়ে দিয়েছে। বাসব দত্ত তোমার ব্যাপারেও সব কথা বলে দিয়েছে, আর তুমি নিশ্চিন্ত হয়ে ফ্যামিলির সঙ্গে বাজার করে বেড়াচ্ছ। কি বলছেন বস? না, আমি টিভি দেখিনি। আমাকে 5টা মিনিট টাইম দিন, আমি এখনই দেখে আপনাকে জানাচ্ছি। শোনো টাইগার, তুমি 5 মিনিট সময় নেবে নাকি 5 ঘন্টা সেটা আমার জানার কোনো দরকার নেই। আমি শুধুমাত্র জানতে চাই বাসব দত্ত পুলিশকে কি জানিয়েছে সেই খবরটা। আর তুমি ডায়ানাকে সাবধান করে দাও। নিশ্চয়ই বস, আমি এখনই খোঁজ নিয়ে আপনার কাছে আসছি। না, কাছে আসার কোনো প্রয়োজন নেই। পুলিশ যখন তোমার নাম জানতে পেরে গেছে তখন নিশ্চয়ই তোমার উপর ওরা নজর রাখছে। আর তুমি তো জানোই ম্যাডাম এসব ব্যাপার একদম পছন্দ করেন না। তুমি এখনই খোঁজ নাও আর আমাকে ফোনে আপডেট দাও, রাইট নাও। ফোনটা কেটে যায়, আর উল্টো দিকে ফোনটা হাতে ধরে হতভম্বের মতো বসে থাকেন দিবাকর বাবু। স্যার, আপনারা এসব কি করছেন? বাসব দত্ত বাবু তো পুলিশকে কোনো বয়ানই দেননি। তাহলে আপনি যে প্রেসকে মিথ্যে কথা বললেন সেটার কি হবে? আমি জানি বাসব দত্তবাবু পুলিশকে কোনো বয়ান দেননি, কিন্তু সেটা আপনাদের মাথা দ্য ম্যাডাম জানেন না। কিন্তু এটা না প্রচার করলে আপনার এই বস মানুষটির টিকির খোঁজ তো পেতাম না দিবাকর বাবু। আপনি ফেঁসে গেলে আপনার থেকে সেই লোকটিও ফেঁসে যেতে পারে, এই ভয় পেয়েই সে আপনাকে ফোন করেছে। এবার আপনি বলুন লোকটা কে? আমি জানি না স্যার, আমি কিছুই জানি না। আমার কাছে শুধুমাত্র ফোনে ইনফরমেশন আসে আর আমি সেই মতোই কাজ করি। এর বেশি আমি কিচ্ছু জানি না। এর বেশি কিছু জানার চেষ্টা করা আমাদের বারণ। ম্যাডাম যাকে যতটা কাজ দিয়েছেন তার বেশি আগ্রহ দেখানো উনি একদম পছন্দ করেন না। ঠিক আছে দিবাকরবাবু, আপনি এখন যেতে পারেন। কোনো প্রয়োজন পড়লে আপনাকে ডেকে পাঠাবো। আর আপনি জানেন আপনার বিরুদ্ধে যাবতীয় তথ্য আমাদের কাছে আছে। সেটা এখনো পুলিশের হাতে না পড়লেও যে কোনো সময় আমরা পুলিশকে জানাতে পারি। কিন্তু তাই পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তার ফল আপনার জন্য ভালো হবে না, ঠিক আছে? আমি দেখলাম আবিরের প্রশ্নবাণে দিবাকর বাবু একেবারেই ভেঙে পড়েছেন। এই লোকটাই কটা দিন আগে আমাদের কাছে এসেছিল পৌলমী দেবীকে আমরা যাতে সাহায্য করি সেই অনুরোধ করার জন্য। অথচ এখন দেখা যাচ্ছে দিবাকর বাবু নিজেই এই চক্রটার সঙ্গে জড়িত। দিবাকর বাবু ঘর থেকে বের হয়ে গেলে আমি সেই কথাই আবিরকে জিজ্ঞাসা করলাম,
কি ব্যাপার বলো তো ভাই, এই লোকটাই তো আমাদের কাছে গিয়েছিল বিচারের জন্য, তাও সেটা নিজের জন্য নয়, ওনার হবু স্ত্রী পৌলমী দত্তের জন্য। আর এখন তুমি বলছো এই লোকটাই কালপ্রিট? এটা একটা সামান্য চুনোপুটি মাত্র। তো এই লোকটাকে সন্দেহ করবার একটা প্রধান কারণ হলো, যেহেতু বিয়ের কথা পাকা হয়ে গিয়েছে, তাই এর পৌলমী দেবীর বাড়িতে রাতের বেলা দেখা করতে যাওয়ার একটা সম্ভাবনা সবসময় ছিল। আমি সেই মতো পৌলমী দেবীর ফ্ল্যাটের সমস্ত সিসিটিভি ফুটেজগুলো চেক করতে গিয়ে দেখি শনিবার সন্ধ্যা থেকে সেই সবগুলোই বিকল হয়ে পড়ে রয়েছে। তখনই সন্দেহ হয় এটা নিশ্চয়ই কোনো কাকতালীয় ব্যাপার নয়, কেউ ইচ্ছে করেই সিসিটিভিগুলো নষ্ট করে দিয়েছে। আর সেই মতোই খুঁজতে খুঁজতে ওনাদের ফ্ল্যাটের রাস্তার উল্টো দিকের একটা দোকানের সিসিটিভি ফুটেজ আমার হাতে আসে, যাতে করে আমার সন্দেহটা সত্যি প্রমাণ হয়। এই দিবাকর বাবু শনিবার পৌলমী দেবীর ফ্ল্যাটে গিয়েছিলেন সন্ধে 7:15 নাগাদ, আর বের হয়ে আসেন ঠিক 7:28। আর তার থেকেও বড় কথা, যাবার সময় ওনার কাছে একটা বড় ব্যাগ থাকলেও আসার সময় সেটা হাতে ছিল না। তার মানে ওই ব্যাগে করেই টাকাগুলো নিয়ে গিয়ে পৌলমী দেবীর ঘরে রাখা হয়, আর সেটা নিজের হাতে করে এই দিবাকর বাবু। তার মানে পৌলমী দেবীকে নিরপরাধ প্রমাণ করার চেষ্টা করাটাও ওনার অভিনয়, তাই তো? একদমই তাই। তবে এই অভিনয়ের পিছনে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, সেটা এখনো আমি জানতে পারিনি। তবে আমি এখন সেটা নিয়ে ভাবছিও না। আমি ভাবছি এই পুরো চক্রটার মাথাকে কে চালাচ্ছে, এই পুরো চক্রটাকে। সেক্ষেত্রে আমাদের বোধহয় দিবাকর বাবুকে ছেড়ে দেওয়াটা ঠিক হলো না আবির। ওনার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আমাদের হাতে আছে। তখন ওনাকে আমাদের অ্যারেস্ট করে রেখে জেরা করলে হয়তো আসল সত্যটা সামনে আসতে পারত। কোনো লাভ হতো না জয়। যতটুকু দিবাকর বাবু আমাদের বলেছেন তার থেকে বেশি কিছু উনি জানেন না। এই চক্রগুলো এভাবেই কাজ করে। আর কে বলল আমি দিবাকর বাবুকে চলে যেতে দিয়েছি? আমি শুধুমাত্র ওকে যেতে দিয়েছি যাতে করে ওদের মাস্টারমাইন্ডের লোক ওর ওপর আক্রমণ করে ওকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চায়। আর সেই লোকটাকেই আমাদের ধরতে হবে। তার মাধ্যমেই আমরা আসল মাথার কাছে পৌঁছতে পারবো। সেটা কি বাসব দত্ত বাবু? আমার সে কথা মনে হয় না, বুঝলে। সেও সামান্য ছোট একটা মোহরা ছাড়া আর কিছু নয়। আসল মাথার হয়েছে অন্য কোথাও। আর এখন আমাদের অপেক্ষা করতে হবে কখন দিবাকর আর বাসব দত্ত বাবুকে আক্রমণ করা হয়। দিবাকরের জামায় একটা জিপিএস ট্র্যাকার চিপ আমি লাগিয়ে দিয়েছি। তাছাড়া ইন্সপেক্টর রুদ্রর লোকেরা সবসময় ওকে নজরে রাখছে। আসলে ওই আমাদের টোপ। আমি বুঝতে পারলাম আবির বেশ আটঘাট বেঁধেই আসরে নেমেছে। আর ওর করা মিথ্যে প্রেস বিজ্ঞপ্তির কারণে আমাদের শত্রু শিবিরে যে একটা শিহরণ তৈরি হয়েছে, সেই আভাসও পাচ্ছিলাম। আর সেটাই ও কাজে লাগাতে চাইছে। এবার ওর কথা অনুসারে শিকার জালে এসে পড়ার অপেক্ষা। তবে আমার একটা ব্যাপার বেশ ভালো লাগলো, এটা জানতে পেরে যে অদিতি খুব তাড়াতাড়ি ফিরে আসছে। আবির রেডি। সমান্তরাল ফোনে ইন্সপেক্টর রুদ্রর সাথে আবির হেডফোনটা কানে তুলে নেয়। তারপর থামস আপ দেখিয়ে অদিতিকে বুঝিয়ে দেয় ও প্রস্তুত। হ্যালো হ্যালো স্যার, আমি পারমিতা বলছি, পারমিতা সেন। কে পারমিতা সেন? আপনার টোকেন কোড নম্বরটা বলুন। 3357। ফোনের ওপাশের শব্দ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। বোঝা যায় এই ভদ্রলোক অদিতি ওরফে পারমিতা সেনের টোকেন কোড নাম্বারের সঙ্গে ওর নাম এবং লেনদেনের হিসেব মিলিয়ে দেখে নিচ্ছেন। তার কিছুক্ষণ পরে আবার ফোনের ওপাশ থেকে শব্দ শুনতে পাওয়া যায়। হ্যাঁ বলুন, কি জানতে চান? স্যার বলছিলাম যে গত সপ্তাহে আমাদের অফিসে যে নামের প্যানেলটা প্রকাশ পেয়েছে, সেটা নিয়ে কি কোনো গন্ডগোল হচ্ছে? আপনি কেন জানতে চাইছেন বলুন তো? আসলে স্যার, আমি আমার বাবার জমানো সমস্ত ফিক্সড ডিপোজিট ভেঙে টাকাগুলো জোগাড় করেছি। কিছু অল্প বিস্তর জমিও বিক্রি করতে হয়েছে। এখন যদি চাকরিটা না হয় তাহলে আমরা মাঠে মারা পড়ব স্যার, না খেতে পেয়ে মরব। আমাদের সহায় সম্বল সব শেষ হয়ে গিয়েছে টাকাগুলো জোগাড় করতে। আমি বুঝতে পারছি আপনাদের অসহায়তাটা, কিন্তু আপনি তো বুঝতেই পারছেন এটা নিয়ে পুলিশ কেস হয়েছে। এত সহজে ব্যাপারটা মিটবে না। তার আমি কি জানি স্যার,
আমরা মানে এই যারা নিজেদের সর্বস্ব বিসর্জন দিয়ে এই চাকরিটার জন্য টাকা জমা করেছি, আমাদের এইসব ঝামেলায় পড়ার তো কোনো প্রয়োজনই নেই। আমরা প্যানেলের ডেট হিসেবেই আমাদের নিয়োগপত্র চাই। দেখুন, এসব কথা ফোনে হয় না। আপনি কালকে এসে আমাদের অফিসে যোগাযোগ করুন, সামনাসামনি কথা বলবো। দেখুন স্যার, আপনি যেখানেই আসতে বলবেন আমি সেখানেই আসবো। প্রয়োজন পড়লে ওই বাসব দত্ত স্যারের বাড়িতেও যেতে পারি, কিন্তু চাকরিটা আমার চাই স্যার। আমি আর অপেক্ষা করতে পারছি না। না 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 না, ওনার বাড়িতে যাবেন না, ওখানে পুলিশের নজরদারি থাকতে পারে। আপনি কাল সকাল 10টার পর কলকাতা স্টেশনের পাশে আমাদের অফিসে আসুন, সেখানেই কথা হবে। আচ্ছা, ওই কলকাতা স্টেশনের পাশে স্যার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসবো। আপনি দয়া করে অফিসের নামটা যদি একটু বলতেন। এস সর্বজয়া ইনফোটেক্স আমাদের ব্রাঞ্চ অফিস। কিন্তু এই অফিসের ঠিকানাটা আপনি কিন্তু কাউকে বলবেন না, তাহলে কিন্তু আপনার চাকরি আমার সম্ভাবনা একেবারেই তলিয়ে যাবে। কথাটা যেন মনে থাকে। হ্যাঁ স্যার, আমার মনে থাকবে। অনেক ধন্যবাদ স্যার, আপনার এই সাহায্য আমি চিরদিন মনে রাখব। অদিতি ফোনটা কাটার সঙ্গে সঙ্গেই আবির ইন্সপেক্টর রুদ্রর দিকে তাকিয়ে বলে ওঠেন, রুদ্র, কলকাতা স্টেশন, সর্বজয়া ইনফোটেক্স, এক্ষুনি। আমাদের হাতে আর এক মুহূর্ত সময় নেই। আমার মন বলছে ওরা আজ রাতেই এখান থেকে সমস্ত তথ্য প্রমাণ সরিয়ে ফেলতে চাইবে, আর তার আগেই আমাদের ওদের ধরতে হবে। একবার কলকাতা ছেড়ে এরা পালিয়ে গেলে এদের ধরা অসাধ্য হয়ে যাবে। চিন্তা করো না আবির, আমি এখনই ফোর্স নিয়ে যাচ্ছি, আর সব করেকে বামাল সমেত গ্রেপ্তার করব। এই কথা বলে ইন্সপেক্টর রুদ্র ঘর থেকে বের হয়ে গেলে আমি অদিতির দিকে হেসে এগিয়ে গেলাম। ওকে হ্যান্ডশেকের জন্য হাতটা বাড়িয়ে দিয়ে বললাম, কিরে অদিতি, তো দিদিমা কেমন আছে? দিদিমা এখন ঠিকই আছেন, কিন্তু আমি নিজে এতটুকু স্বস্তি পাচ্ছি না। যতক্ষণ না এদের পুরো চক্রটাকে ধরতে পারছি ততক্ষণ আমার একটুও শান্তি নেই রে। আমি একটা কিছু বলতে যাব, ঠিক তখনই আবির বলে উঠল, আচ্ছা জয়, তোকে অদিতির ব্যাপারে একটা কথা বলে দিই। তোর মনে আছে আমি বলেছিলাম অদিতিকে আমি একটা কাজে পাঠিয়েছি? হ্যাঁ মনে আছে, কিন্তু কি কাজ সেটা বলিসনি। হ্যাঁ শোন, সেই কথাই বলছি। আমি খোঁজ নিয়ে জানতে পারি এস অনুপমা ইনফোটেক্সের কলকাতার মেন অফিস হলেও কারখানা আছে পানাগড়ে, যেখানকার HR হেড নিশিকান্ত বটব্যাল গত পরশু খুন হন। তখনই আমার সন্দেহ হয় সব কটা কাণ্ড একটা অপরটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এমন কেউ একজন রয়েছে যে প্রত্যেকের কাজ মিটে যাওয়ার পর তাদের এক এক করে পৃথিবী থেকে সরিয়ে দিচ্ছে। আর তখনই খোঁজ নিতে গিয়ে আমাদের হাতে আসে আরও একটা নাম, মিস্টার অতীন্দ্র সেনগুপ্ত। যে লোকটার সঙ্গে বাসব দত্তবাবুর বেশ সখ্যতা ছিল বলেই অফিসের সকলেই জানে। আর তখনই খোঁজ নিয়ে জানতে পারি পারমিতা সেনের নাম, যার বাড়ি রানীগঞ্জে, আর সে ওই পানাগড় কারখানায় কাজ করত। আর এবারে তার নাম চাকরি প্রাপকদের তালিকায় রয়েছে নির্বাচিত প্রার্থী হিসেবে। অথচ তার অফিস কলিগদের সঙ্গে কথা বলে জানতে পারা যায় মেয়েটি কাজকর্ম একেবারেই পারে না। আর ওই মেয়েটি নির্বাচিত হওয়ায় ওর অফিসেরও অনেকেরই সন্দেহ আছে। আর তখনই আমাদের সন্দেহ হয় অদিতি যেহেতু রানীগঞ্জে ছিল, তাই আমি ওকে পাঠাই পারমিতার বাড়ি মেয়েটার সম্পর্কে খোঁজ খবর নিতে। অদিতি পারমিতার সঙ্গে কথা বলে বুঝতে পারে ওই মেয়েটিও প্রায় 10 লক্ষ টাকার বিনিময়ে চাকরিটা পেয়েছে। অবশ্য তার পেটের সব কথা বের করবার জন্য একটু পুলিশের ভয় দেখাতে হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত মেয়েটি রাজি হয় অদিতিকে সাহায্য করতে। আর ওর থেকেই ওর টোকেন ID নাম্বারটা নিয়ে অদিতি পারমিতা সেন সেজে ফোন করে অতীন্দ্রবাবুকে। তারপরের ঘটনা তুই সব জানিস। এবার ব্যাপারটা আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল। এবার আমাদের অপেক্ষা করে থাকতে হবে ইন্সপেক্টর রুদ্রর ফিরে আসা অবধি, কারণ পারমিতা সেনকে দেওয়া ঠিকানায় কি পাওয়া যায় সেটা জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার উপরেই বাকি গোটা কেসের গতি প্রকৃতি নির্ভর করবে। আগের দিন রাত্রে ইন্সপেক্টর রুদ্রর সাথে শেষ কথা বলে আমাদের শুতে যেতে যেতে প্রায় রাত 3টে হয়ে যায়। তারপর আবার ভোর 6টার সময় উঠে কফির মগ নিয়ে আমরা এসে জড়ো হই আবিরদের বাড়ির ছাদে। গতকাল অনেক রাত হয়ে যাওয়ায় অদিতি আর বাড়ি যায়নি, আবিরের মায়ের কাছেই থেকে গিয়েছিল। তাতে অবশ্য আমাদেরই সুবিধাই হয়। আর ভোরে উঠে দেখলাম কদিনের বৃষ্টিটা একটু কমেছে।
মেঘ কেটে যেন একটু সূর্যের আলো দেখা যাচ্ছে। একটা রহস্য আমার মাথায় কিছুতেই পরিষ্কার হচ্ছে না, বুঝলি জয়। এই প্রশ্নের উত্তরটা পেলে এই চক্রটার গতিবিধিটা অনেকটাই আমার কাছে পরিষ্কার হয়ে যেত। কোন প্রশ্ন সেটা আগে বল, একটু ভেবে দেখি কিছু সমাধান বের করতে পারি কিনা। দেখ, ইন্সপেক্টর রুদ্র গতকাল রাত্রে ওই অফিস থেকে যা উদ্ধার করেছে তার তালিকাটা আশা করি জানিস। প্রায় নগদ 50 লক্ষ টাকা। তার মানে পৌলমী দেবীর বাড়ি, অনিন্দিতা দেবীর বাড়ি আর ওই অফিস সব মিলিয়ে এখনো পর্যন্ত উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় 1,20,00,000 টাকার কিছু বেশি। সাথে কিছু সোনার গয়না মিলিয়ে প্রায় 1.5 কোটি টাকা। শুনেছি। আবার ওদিকে পৌলমী দেবীকে অ্যারেস্ট করা সম্ভব হলেও অনিন্দিতা দেবীকে খুঁজে পাওয়া যায়নি। পুলিশ বেশ কয়েকবার ওনার বাড়িতে গেলেও ওনাকে খুঁজে পায়নি। আমি বুঝতে পারছি না ওনার সঙ্গে ভয়ঙ্কর কিছু ঘটেনি তো? এই সবগুলো কথাই তো আমরা জানি, কিন্তু তুই এখন কি জানতে চাইছিস? আমি যেটা জানতে চাইছি সেটা হলো এই বাসব দত্ত রায়চৌধুরী বা অতীন্দ্র সেনগুপ্তকে নির্দেশ দিচ্ছে কে? দিবাকর বাবু বা পৌলমী এদের সামান্য পেয়াদা মাত্র। তাহলে একমাত্র এই কাজটা সেই করতে পারবে যে এই পুরো নেটওয়ার্কটার মাথার উপর বসে সবটা একসাথে লক্ষ্য করছে, আর এই প্রত্যেকটা লোকের প্রত্যেকটা মুহূর্তের আপডেট যার কাছে প্রতি মুহূর্তে রয়েছে। কিন্তু কে সেই মানুষটা? আচ্ছা আবির, একটা কথা বলতো, এই দিবাকর বাবু নামের লোকটাই তো আমাদের কাছে এসেছিল ওই পৌলমী দত্তকে নির্দোষ প্রমাণিত করতে, তাই তো? এখন মোটামুটি আমরা নিশ্চিত এই দিবাকর নিজে গিয়েই পৌলমী দেবীর বাড়িতে ওই টাকাগুলো রেখে এসেছিল। তার মানে ওকে নিশ্চয়ই কেউ এই কাজটা করতে বলেছে, তবেই ও এই কাজটা করেছিল। তাহলে সেই যখন আমাদের কাছে এসেছিল তখন তার মনে এই ভয়টা থাকার কথা যে সে নিজেও ফেঁসে যেতে পারে, তাও সে এসেছিল, তাই না? আরে সে ব্যাপারটা তো অন্য। ওনার সাথে বিয়ের কথা স্থির হয়ে আছে, সেই কারণে পৌলমী দেবীকে নির্দোষ প্রমাণ করার জন্য সাহায্য চাইতে উনি এসেছিলেন আমাদের কাছে। ব্যাপারটা কিরকম গোলমেলে লাগছে না? লোকটা নিজেই ওর ঘরে গিয়ে টাকা রেখে ওকে ফাঁসাতে চাইলো, আবার নিজেই ওকে নিরপরাধ প্রমাণ করার জন্য আমাদের কাছে এলো। একই লোক দুটো কাজ একসঙ্গে কেন করবে? দাঁড়া অদিতি, তার মানে তুই বলতে চাইছিস দিবাকর বাবু আমাদের কাছে সাহায্য চাইতে আসাটাও সাজানো? অদৃশ্য কারোর অঙ্গুলি হেলনেই দিবাকর বাবু আমাদের কাছে এসেছিল। সেই জন্যই সে কিন্তু একবারও বাসব দত্তকে নির্দোষ প্রমাণ করার কথা বলেনি। বলেছিল পৌলমী দেবীর সঙ্গে বাসব দত্তর কোনো অবৈধ সম্পর্ক নেই সেটা প্রমাণ করতে। আর সেটা হলে পৌলমী দেবী নিজেই কেস থেকে মুক্তি পেয়ে যাবেন, তাই তো? একদমই তাই। উল্টে আমার তো মনে হচ্ছে এই দিবাকর বাবুকে ওই পৌলমী দেবী তোদের কাছে পাঠিয়েছিল। তার মানে তোরা বলছিস দিবাকর বাবুর এখানে আসাটাও সম্পূর্ণভাবে পূর্ব পরিকল্পিত? দেখ, আবির তো একটু আগেই বলল দিবাকর হচ্ছে এই চক্রের একটা সাধারণ মোহরা মাত্র। নিজের ইচ্ছায় সে কিচ্ছু করে না, যতক্ষণ না কেউ তাকে নির্দেশ দিচ্ছে। ঠিক আছে অদিতি, একবার চল তো পৌলমী দেবীর ফ্ল্যাটটা আরেকবার সার্চ করে দেখি। আমার মনে হচ্ছে এবারে আমরা সঠিক পথে এগোচ্ছি। আমি রুদ্রকে জানাচ্ছি পুলিশ পৌলমী দেবীর ফ্ল্যাটটা সিল করে রেখেছে, তাই রুদ্র সাহায্য না নিয়ে আমরা সেখানে পৌঁছতে পারবো না। কথাটা বলেই আবির ইন্সপেক্টর রুদ্রকে ফোন করল। ইন্সপেক্টর রুদ্রকে জানায় ও আবিরকে সব রকমের সাহায্য করতে রাজি। তবে ইতিমধ্যেই ওরা একটা খবর পেয়েছে, পৌলমী দেবীর নিজের ফ্ল্যাটের পাশাপাশি কলকাতার বেলেঘাটা অঞ্চলেও আরও একটা ফ্ল্যাট রয়েছে। আর সব থেকে মজার কথা হলো ওই ফ্ল্যাটের প্রতিবেশীরা দাবি করেছে পৌলমী দেবী মাঝে মাঝেই ওনার বেশ কিছু পুরুষ বন্ধুকে নিয়ে সেখানে যেতেন, এক দুরাত থেকে আবার চলে আসতেন। এতদিন ওনারা কেউ প্রতিবাদ না করলেও এই মুহূর্তে যেহেতু পৌলমী দেবীর নাম এই কেসে জড়িয়ে গিয়েছে, তাই ওনারাও সামনে এসে ওখানকার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আরও সামান্য কিছু আলোচনা করে আমরা রওনা হলাম বেলেঘাটায় পৌলমী দেবীর সেই গোপন ডেরার উদ্দেশ্যে। বাবা, ভদ্রমহিলার এলেম আছে বলতে হবে। যতদূর জানি এসিস অনুপমা ইনফোটেক্সের অফিসে পৌলমী দেবীর চাকরিটাও কনফার্ম নয়। মাস মাইনে বড় জোর 15,000 টাকা। সামান্য একটা কন্ট্রাকচুয়াল চাকরি করে কলকাতার এরকম দুটো অভিজাত এলাকায় এত বড় বড় দুটো ফ্ল্যাট বজায় রাখা
মুখের কথা নয়। ঠিকই বলেছ দিদি। আর শুধু তাই নয়, আমরা ওর বাড়িতেও খোঁজ নিয়ে দেখেছি, যেখানে ওর বাবা মা থাকেন আর কি। আবিরের আগে পৌলমী দেবী আর অনিন্দিতা দেবীর ব্যাপারে সব খোঁজ খবর নিতে বলেছিল, আর সেটা করতে গিয়ে দেখি অবাক কাণ্ড। পৌলমী দেবীর গ্রামের বাড়িটা একটা সামান্য একতলা বাড়ি থাকলেও পৌলমী দেবী সেটাকে কিছুদিন আগেই নতুন করে সারিয়ে একটা প্রায় অট্টালিকা তৈরি করেছেন। ওনার গ্রামে তো ওনার এই হঠাৎ বারবারন্ত কেউই খুব একটা ভালোভাবে নেয় না, আর ওনার গ্রামের লোকরাও অভিযোগ করেছেন মাঝে মাঝে কোনো ছুটির দিনে উনি কলকাতা থেকে গাড়ি করে ওনার কিছু বন্ধু বান্ধবদের নিয়ে ছুটি কাটাতে যেতেন। ওনার এই হঠাৎ পরিবর্তন হওয়া আচার ব্যবহার কেউই খুব একটা ভালোভাবে মেনে না নিলেও বাসব দত্ত বাবুর নাম এবং রাজনৈতিক প্রতিষ্ঠার কথা ভেবে কেউই কিছু বলতে পারেনি। বাসব দত্ত রায়চৌধুরীও কি যেতেন পৌলমী দেবীর বাড়িতে? হ্যাঁ, তবে খুব বেশি নয়, মাঝে মাঝে যেতেন। বুঝতে পেরেছি। ভদ্রমহিলার কাছে বিগত 2 বছরে হঠাৎ করে এসে যাওয়া এই টাকার হদিশ সত্যিই সন্দেহজনক। যাই হোক, চলো এবার আমরা বেরিয়ে পড়ি। কলকাতাতে আপাতত পৌলমী দেবীর 2টো ফ্ল্যাট তল্লাশি করবার পর যদি প্রয়োজন পড়ে তখন না হয় ওনাদের গ্রামের বাড়িতে যাব। ঘড়িতে তখন সন্ধে 7টা। থানার ইন্টারোগেশন রুমে একটা চেয়ার নিয়ে বসেছিলেন পৌলমী দেবী। আমি আর অদিতি সেখানে আগে থেকে থাকলেও আমরা অপেক্ষা করছিলাম আবিরের জন্য। আবির আর ইন্সপেক্টর রুদ্র বাইরে কোথাও গিয়েছিল। আমরা ওরা ফিরে আসা অবধি অপেক্ষা করছিলাম। প্রায় 10 মিনিট পরে আবিররা ফিরে আসে। আরে কি গো, কোথায় ছিলে তোমরা? আমরা এখানে তোমাদের জন্য অপেক্ষা করে আছি। হ্যাঁ, একটু দেরি হয়ে গেল। আসলে পৌলমী দেবীর কেসটার ব্যাপারে একটা ইনফরমেশন নেওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছিল। যাই হোক, পৌলমী দেবী আপনি কেমন আছেন? আমি আর কেমন থাকবো স্যার, নিজে যে অপরাধী নই এটাই প্রমাণ করতে পারছি না, সেখানে আমার ভালো থাকা আর খারাপ থাকা। আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি। দিবাকর বাবু আপনার সঙ্গে যা করেছেন সেটা সত্যিই দুর্ভাগ্যজনক, কিন্তু এরকম উনি কেন করলেন সে ব্যাপারে আপনার কোনো ধারণা আছে? দেখুন স্যার, দিবাকরের সঙ্গে আমার বিয়ের পাকা কথা হলেও ও মনে মনে অন্য কোনো মেয়েকে ভালোবাসতো, আর সেই জন্য আমাদের বিয়ের সম্বন্ধটা ও ভাঙতে চেয়েছিল। তাই আমাকে অপদস্থ করার জন্যই ও আমার ফ্ল্যাটে টাকাগুলো রেখে এসেছিল, যাতে পুলিশ এসে আমার ফ্ল্যাট থেকে টাকাগুলো উদ্ধার করে আমাকে দোষী সাব্যস্ত করে। আর আমার শাস্তি হলেই সহজেই ও আমাদের সম্পর্কটা ছাড়িয়ে বের হয়ে যেতে পারত। হ্যাঁ, আমাদেরও সেটাই মনে হয়। আপনাকে অপদস্থ করবার জন্যই দিবাকরবাবু ওই টাকা ভর্তি ব্যাগ আপনার ফ্ল্যাটে নিয়ে গিয়ে আপনার বিছানার নিচে রেখে আসেন। কিন্তু এক্ষেত্রে প্রশ্ন দুটো। এক, এই টাকাগুলো দিবাকরবাবুর কাছ থেকে কোথা থেকে এলো? আর 2, উনি আপনাকে নিরপরাধ প্রমাণ করবার জন্য আমাদের কাছে সাহায্য চাইতে এলেন কেন? আমি জানি না স্যার, ও যে আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা কেন করলো এ ব্যাপারে আমি কিছুই জানি না। আচ্ছা পৌলমী দেবী, একটা কথা আমাদের বলবেন? বলুন, কি কথা? আপনার সঙ্গে অনিন্দিতা দেবীর ফ্ল্যাট থেকেও প্রায় একই পরিমাণে টাকার বান্ডিল উদ্ধার করা হয়েছে। আপনার কি মনে হয় দিবাকরবাবু অনিন্দিতা দেবীর ফ্ল্যাটেও আপনার মতন অবাধে যাতায়াত করতে পারতেন? মানে ওনার সঙ্গে দিবাকরবাবুর কি কোনো সম্পর্ক ছিল? আপনি কি জানেন? আমি জানি না, আর আমি এসব ব্যাপারে জানতেও চাই না। আমি শুধু জানি আমি কোনো অপরাধ করিনি, আমি নির্দোষ। আপনি শুধু আমাকে নির্দোষ প্রমাণিত করার ব্যবস্থা করুন। হ্যাঁ, সে তো বটেই। তবে এবার আমার একটা কথা বলার আছে। আপনার বেলেঘাটার ফ্ল্যাট থেকে আমরা একটা ল্যাপটপ উদ্ধার করেছি, যাতে বেশ কিছু নাম আর ঠিকানা পেয়েছি। কিন্তু সৌভাগ্য বা দুর্ভাগ্যবশত... দাঁড়ান দাঁড়ান, কোথা থেকে বললেন? ওই যে বেলেঘাটাতে আপনার যে ফ্ল্যাটটা আছে সেখান থেকে। কেন, আপনি জানেন না? হ্যাঁ পৌলমী দেবী, আপনার বেলেঘাটার ফ্ল্যাট থেকে, যেখানে আপনি উইকেন্ডে আপনার বন্ধুদের নিয়ে গিয়ে থাকতেন। তো যাই হোক, যে কথা বলছিলাম... না না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমার অন্য আর কোনো ফ্ল্যাট নেই। এই সামান্য কত টাকা মাইনে পেয়ে একটা ফ্ল্যাটই সামলাতে পারি না, তারপর বেলেঘাটার মতো জায়গায় ফ্ল্যাট কেনার সামর্থ্য আমার নেই। আর মিথ্যে বলবেন না পৌলমী দেবী। কলকাতা শহরে এবং আপনার গ্রামের বাড়ির এলাকায় আপনার সম্পত্তির বাড়ন্ত এবং এই 3টি পৃথক ন্যাশনাল ব্যাংকে আপনার নিজস্ব অ্যাকাউন্টে মোট টাকার পরিমাণ আমরা সবই খতিয়ে দেখেছি।
তাই আপনার কি সামর্থ্য আছে আর কি নেই তা আমরা সবটাই জানি। প্রশ্নটা সেটা নয় পৌলমী দেবী। আপনার ল্যাপটপে যে নাম এবং ঠিকানাগুলো লেখা ছিল, আবিরের প্রেস বিজ্ঞপ্তির পর তারা প্রত্যেকে দেশের নানা প্রান্তে খুন হয়ে যায়। এটা কি করে সম্ভব বলুন তো? সেই প্রত্যেকটা লোকের নাম এবং ঠিকানা আপনার কাছে কিভাবে আগে থাকতে এলো? তাহলে কি আমরা এটা অনুমান করে নিতে পারি পৌলমী দেবী, এরা সকলেই হচ্ছে আপনার নেটওয়ার্কের লোক, যারা আপনার হয়েই কাজ করত, আর প্রয়োজন মিটে যাওয়ার পর পুলিশের কাছে ধরা পড়ে যাওয়ার ভয়ে আপনি সকলকে এক এক করে সরিয়ে দিয়েছেন? মানে এ আপনি কি বলছেন? আমরা দিবাকর বাবুর ফোন চেক করে জানতে পেরেছি আপনার ফ্ল্যাটে টাকা ভর্তি ব্যাগটা রেখে আসবার জন্য এবং আমাদের কাছে আপনাকে নিরপরাধ প্রমাণ করবার সাহায্য চাইতে আসার জন্য আপনিই ওকে নির্দেশ দিয়েছিলেন। আর দিবাকর বাবু আপনার কথা পালন করেছিলেন মাত্র, তাই না? যাতে করে আমাদের সাহায্যে আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করে নিতে পারেন, আর আমাদের হেফাজতে থাকার জন্য এই খুনগুলোর জন্য আপনাকে কেউ সন্দেহ করতে পারবে না। না না না, এসব মিথ্যে। আমি এসবের কিছুই জানি না। আমার বিরুদ্ধে এই চক্রান্ত করা হয়েছে। বাসব দত্ত স্যার এইসব চক্রান্ত সাজিয়ে আমাকে ফাঁসাতে চাইছেন, যাতে সব দোষ আমার ওপর দিয়ে উনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন। বাসব দত্ত বাবু তো আপনার বাবার বন্ধু, তাই না? আপনার বাবার অনুরোধেই উনি আপনাকে এই চাকরিটা দিয়েছিলেন, আর আপনার এই সমস্ত টাকার তছরু, আপনার অফিসের এমপ্লয়ীদের চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে পরীক্ষার খাতার জালিয়াতি, এসবই উনি আন্দাজ করতে পেরেছিলেন। আর সেই মতো উনি আপনার বাবাকেও সাবধান করেছিলেন। কিন্তু টাকার লোভে আপনি যে এত দূর যেতে পারেন, এতগুলো মানুষ খুন করতেও আপনার যে হাত কাঁপে না, সেটা বোধহয় উনি আশঙ্কা প্রকাশ করলেও নিশ্চিত হতে পারেননি। আর তার ফল ওনাকে ভুগতে হয়েছিল। ওনার পুলিশকে দেওয়ার বয়ানে প্রতিটা কথাই উনি স্বীকার করেছেন পৌলমী দেবী। আর পৌলমী দেবী, শেষ একটা কথা আপনাকে বলি। আপনি যার হয়ে এত কাজ করেছেন, কিন্তু তিনি তো আপনাকেও ছাড়তেন না। তার পথের সব কটা বাধাকে সরিয়ে দেওয়ার পর সেই ছায়া মানুষ আপনাকেও শেষ করে দিত। অন্তত কন্ট্রাক্ট ডিলার ডিজুজাকে সেই মতোই বলা ছিল। আশা করি আপনার বসের আপনার প্রতি কতটা ভালোবাসা আর কৃতজ্ঞতাবোধ, সেটা এবার আপনি বুঝতে পারছেন। পরিকল্পনা তো এমনই করা ছিল যে আপনাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারলে টাকা তছরূপের এই কেসটা বাসব দত্তবাবু আর তারপর ওনার অবৈধ প্রেমিকা হিসেবে আপনাতে এসেই শেষ হয়ে যেত। আপনি এত কিছু পরিকল্পনা করারও সুযোগ পেতেন না। অদিতির মুখের কথা শুনে এবার পৌলমী দেবী ভেঙে পড়েন আর অঝোর ধারায় কাঁদতে কাঁদতে বলতে থাকেন, ও একটা শয়তান, নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না। আমাকে সব দিক থেকে ফাঁসিয়ে আমার জীবনটা শেষ করে দিল। কিছু মনে করবেন না পৌলমী দেবী, কেউ আপনার কোনো ক্ষতি করেনি। যদি আপনার ক্ষতি সত্যিই কেউ করে থেকে থাকে, সেটা হলো আপনার নিজের মনের মধ্যে জমে থাকা লোভ, টাকার প্রতি অদম্য লালসা, আর সেটা পাওয়ার জন্য নিজ থেকে নিজ কাজ করার নেশা। একদিন না একদিন আপনাকে ধরা তো পড়তেই হতো। এই পর্যন্ত বুঝতে পারলেও আমার কাছে তখনও ব্যাপারটা পরিষ্কার ছিল না। তাহলে পৌলমী দেবীর এই বস কে, যার কথা অনুসারে পৌলমী দেবী এই সমস্ত ছকের ঘুঁটি সাজিয়েছিলেন? তাই অদিতির মুখের কথা শেষ হওয়ার পর মুহূর্তে আমি পৌলমী দেবীকে জিজ্ঞাসা করলাম, কে সে? আপনি কার কথা বলছেন পৌলমী দেবী? ছেড়ে দে জয়, এই প্রশ্নের উত্তর এখন সারা পশ্চিমবঙ্গবাসীর জানা হয়ে গেছে। পৌলমী দেবী, আপনাকে জানিয়ে রাখি, গতকাল রাতের এনকাউন্টারে আপনার বস অতীন্দ্র সেনগুপ্ত মারা গেছেন। রাতের অন্ধকারের সুযোগে ওরা ওই অফিস থেকে সমস্ত দরকারি কাগজ, পরীক্ষার আসল খাতা আর বেশ কিছু টাকার বান্ডিল সরিয়ে ফেলছিল কোনো নিরাপদ স্থানে। কারণ ওরা জানতো আজ সকাল হলেই পুলিশ ওদের ঠিকানায় হানা দেবে, তাই রাতের মধ্যেই ওরা সবকিছু সরিয়ে ফেলার কথা ভেবেছিল। পুলিশ তার আগেই সেখানে পৌঁছে যায়, আর তার ফল হয় সেই গুলির লড়াই আর এনকাউন্টার। তাতেই প্রাণ হারান অতীন্দ্র সেনগুপ্ত। সবই তো বুঝলাম আবির, কিন্তু আরেকজন মানুষ কোথায় ভ্যানিশ হয়ে গেলেন সেটা তো বুঝলাম না। অনিন্দিতা দেবীর কোনো খোঁজ পেলে না? জানি না জয়, কাল রাত্রে যখন গুলির লড়াই চলছিল
তখনই একজন অল্প বয়সী মহিলাকে নিজেকে সম্পূর্ণ কালো কাপড়ে মুড়ে এই অফিস থেকে বের হয়ে কলকাতা স্টেশনের দিকে চলে যেতে দেখতে পেয়েছিলাম। তিনিও সেই মুহূর্তে অতীন্দ্র সেনগুপ্তর সঙ্গেই ওই অফিসেই ছিলেন, কিন্তু তারপর অনেক খুঁজলেও আমরা তাকে আর খুঁজে পাইনি। জানি না, খুব সম্ভবত সেই মহিলাই অনিন্দিতা দেবী। আমি অবাক হয়ে আবিরের দিকে তাকিয়ে থাকলাম। অনিন্দিতা দেবী এই অফিসে কি করছিলেন তখন? তবে কি পৌলমী দেবীকে কেন্দ্র করে যে চক্রব্যূহ সাজানো হয়েছিল তার আসল নিয়ন্ত্রণ ছিল অন্য কারোর হাতে? আর সেটাই এই অনিন্দিতা দেবী। আবির আর অদিতির মুখের দিকে তাকিয়ে কোনো কেস সমাধান হওয়ার পর যে স্বাভাবিক হাসিটা দেখতে পাই সেটা আজ পেলাম না। দেখলাম ওদের চোয়াল শক্ত, আর কোনো উচ্ছ্বাস নেই কারোর ব্যবহারে। বুঝলাম এই কেসটার সমাধানের আসল লড়াই এখনো শেষ হয়নি, বলা যায় সবে শুরু হয়েছে মাত্র। শেষ হলো লেখক শিবাঙ্গনের কলমে আবির এবং জয় সিরিজের গল্প ছায়া মানুষ। আজকের গল্পের গল্প পাঠে এবং জয়ের চরিত্রে আমি সৌভিক, আবিরের চরিত্রে সৌমদী, অদিতির চরিত্রে মৌপিয়া, পৌলমীর চরিত্রে পিয়ালি, সেনের চরিত্রে মৈনাক, ডিসুজার চরিত্রে দিব্যেন্দু, দিবাকরের চরিত্রে নীল, কমলেশ্বরের চরিত্রে প্রিয়ম, ইন্সপেক্টর রুদ্রর চরিত্রে কুমারজিৎ, অতীন্দ্রর চরিত্রে পার্থ। গল্পের শব্দ সংযোজন এবং আবহ সৃষ্টিতে সৃজা এবং আমি সৌভিক। এই সুন্দর পোস্টারটি ডিজাইন করেছে টিম পিক্সেলের থেকে সৌরভ। তবে কেমন লাগলো আজকের গল্পটি? গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই গল্পটি আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও এরকম গল্প শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে ভুলবেন না, যাতে আমাদের সমস্ত নতুন গল্পের আপডেটস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তবে আজ চলি, ফিরে আসবো আগামী সপ্তাহে আরও একটি নতুন এবং রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন রহস্য, রোমাঞ্চ, থ্রিলার এবং গপ্প।